সরকারি অফিসাররাই বিভিন্ন লোকজন তারাই কিন্তু এখন আমাদের থেকে বড় বিএনপি সাজিয়ে গেছে। আমি যখন আমাকে পিটাইতো আমি তখন বলতাম, ভাই আমারে না পিটাই হয় গুলি করে মেরে ফেলেন, নাহলে আমাকে জেলে দিয়ে দেন আপনারা। বা জুলাইতে যাদের মামলাগুলো ছিল এগুলো যদি আবার রিওপেন করতো তখন কিন্তু সবাই আবার আমরা ফেসে যেতাম। শেখ হাসিনা পালানোরও 1-1.5 মাস আমি ঘর থেকে বের হইনি। একটা কথা সবসময় বলি যে হাসিনা কোনো নাম না, এটা একটা সিস্টেম। আমাদের সিস্টেমের কারণেই কিন্তু হাসিনা হয়ে উঠতে পেরেছে। অত্যাচারটা আপনার কাছে মনে হইতো যে আল্লাহ আমার এখন মরণ দাও। যারা ফিল্ডে থাকলে আন্দোলন অর্গানাইজ করে এদেরকেই তো বন্দি করা হয়। স্ট্যাটাস ডিলিট কর নাহলে কিন্তু সমস্যা হবে। তো আমরা তো যখন জুলাইতে নামছি কেউ তো কাউকে জিজ্ঞেস করিনি তোমার কোন দল আমার কোন দল। যে ধরেন আমি শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমার আদর্শ কিন্তু আমার মধ্যে রয়ে গেছে। শুনি যে মাঝে মাঝে ফেক আহত ঢুকে গেছে। আপনারা সরকার যদি চায় কালকের মধ্যেই সমস্ত রাজবন্দীদের ডাটা করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে ইনোভোটক্সের আজকের পর্বে। জুলাই গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানে অসংখ্য ভাই এবং বোন তাদের জীবন শাহাদাতের নজরানা হিসেবে পেশ করেছেন দেশের জন্যে। অনেক মা তার সন্তানকে হারিয়েছেন, অনেক ভাই তার বোনকে হারিয়েছেন, এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের পাশাপাশি প্রায় 30 সহস্রাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। অনেকে দেশে বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও একটি বিশাল সংখ্যক মানুষ এখনও অসুস্থ রয়েছেন। এই যে আহত কিংবা যারা শহীদ হয়েছেন এদের পাশাপাশি আরেকটি বিরাট সংখ্যক মানুষ রয়েছেন যারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে রাজবন্দী হয়েছিলেন। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এই রাজবন্দীদের নিয়ে সরকার, ইন্টারিম সরকার কিংবা বর্তমান নির্বাচিত সরকার আমরা কাউকেই ততটা গুরুত্ব দিতে দেখছি না। হাজার হাজার মানুষ ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় যারা বন্দী হয়েছিলেন, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের গল্প আমরা কেউ জানি না। তাদের গল্প জানবার জন্যে আমাদের আজকের এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আহ্বায়ক জনাব মাহিন পাটোয়ারি নাহিদ ভাইকে। চলুন আমরা নাহিদ ভাইয়ের কাছ থেকেই আমাদের দেশের রাজবন্দীদের গল্পগুলো জেনে নেব। নাহিদ ভাই কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি নিজেও রাজবন্দী ছিলেন এবং আপনি সারা দেশের রাজবন্দীদের একত্রিত করার চেষ্টা করছেন, তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, তাদের মামলাগুলো কি হয়েছিল, তারা সকলেই সেই মামলাগুলো থেকে আসলে নিষ্কৃতি পেয়েছে কিনা সেই ব্যাপারগুলো নিয়ে আপনি শুরু থেকে কাজ করছেন। ইনফ্যাক্ট অনেকেই রাজবন্দী থাকাকালীন সময়ে চাকরি হারিয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য তারা লস করেছে, অনেকে শারীরিকভাবে আহত হয়েছে, অনেকেরই ফ্যামিলি পর্যন্ত ছুটে গেছে, বিভিন্ন রকম দুর্ঘটনা কিন্তু ঘটেছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কাজ করছেন সারা দেশে। আমার জানা মতে প্রায় 40,000-এর মতো মানুষ সেই মুহূর্তগুলোতে বন্দী হয়েছিল বিভিন্ন জেলায়। ইনফ্যাক্ট ঢাকাতেও একটা বড় সংখ্যক মানুষ গ্রেপ্তার হয়েছিল। এই ব্যাপারগুলো নিয়ে আজকের এই এপিসোডে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটু শুরুটা এভাবে করতে চাই যে আপনিও তো গ্রেপ্তার হয়েছিলেন, রাজবন্দী হয়েছিলেন। আপনার গ্রেপ্তারের গল্পটা দিয়ে শুরু করতে চাই। আপনি আসলে কবে গ্রেপ্তার হয়েছিলেন এবং কেন, কখন, কিভাবে আপনার গ্রেপ্তার? প্রথমেই এই আজকে 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট, আমি তো মাঝে মাঝে খুবই বলি। আমি আরেকটা কথা সবসময় বলি যে হাসিনা কোনো নাম না, এটা একটা সিস্টেম। আমাদের সিস্টেমের কারণেই কিন্তু হাসিনা হয়ে উঠতে পেরেছে। রাইট। তো আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের সিস্টেমকে চেঞ্জ করা দরকার। পাশাপাশি আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত শহীদ ভাইরা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আহত আছেন আল্লাহ তাদেরকে শেফা দান করুক। আবার যারা আমাদের মতো ট্রমাটাইজ আছে, ওই সময় আপনার জুলাই গণ অভ্যুত্থানে রাজবন্দী হয়েছিলেন। আমি সবসময় একটা কথা বলি, কেউ যদি জীবনে প্রথমবার বন্দী হয় তার কাছে মনে হবে যে সেটা একটা জাহান্নাম। জাহান্নামের চাইতেও খারাপ। মাঝে মাঝে ওইখানে জেলের মধ্যে একটা কথা প্রবাদ আছে যে এটা একটা মিনি জাহান্নাম। তো এই যে জিনিসটা, এটা আসলে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা এটা ভোগ করেছে, যারা ওই সময় জেলবন্দি হয়েছিল তারা জানে। কারণ আপনি যখন জেলবন্দি হন আপনার সাথে সাথে কিন্তু শুধু আপনি না, আপনার একটা ফ্যামিলি কিন্তু জেলবন্দি হয়। আপনি তো জেলে বন্দি হয়ে ভিতরে থাকেন,
কিন্তু আপনার ফ্যামিলি প্রতিনিয়ত আপনার স্ত্রী বলেন, আপনার বাচ্চারা বলেন, বাচ্চারা বাবা ছাড়া থাকতেছে। স্ত্রী সমাজের কাছে কি বলবে? আর আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, আপনি কিন্তু রাজনৈতিকভাবে জেলে যান বা যেই কারণে জেলে যান, জেলে যাওয়া মানে মানুষ ভাবে কি আপনি একটা অপরাধী। হ্যাঁ, একটা অপরাধী, মানে খুব খারাপ একটা মানুষ আপনি। কিন্তু মানুষ একবারও ভাবে না এই যে ধরেন কেউ না কেউ তো কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এই মানুষগুলা আমরা যারা ধরেন ওই সময় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলাম, কথা বলেছিলাম, আমাদের এই মাঠে নামার কারণে, কথা বলার কারণে স্বৈরাচার সরকার তখন ভাবছিল যে এদের যদি আমরা দমন না করি তাহলে আমাদের এই স্বৈরাচারী ব্যবস্থা তো প্রলং করা যাবে না। তো সেটার জন্য আমরা কিছু মানুষ সে সময় আপনার প্রথম সারিতে এসেছি, নামছি। আমাদেরকে জেলে নেওয়ার কারণে অন্যান্য মানুষ এখন নিঃশ্বাস নিচ্ছে পাচ্ছে, মুক্ত হাওয়ার মধ্যে চলতে সারা পারছে। বাংলাদেশই আজ স্বাধীনভাবে জি, পদচারণা জি। করতে পারছে। তো আমার বিষয়টা হচ্ছে আমি যেহেতু ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত, আমি আচ্ছা। কলেজ লেভেল থেকেই ছাত্রদলের কমিটিতে ছিলাম। কোন কলেজে ছিলেন? আমি ছিলাম হচ্ছে রামগঞ্জ সরকারি কলেজে। আচ্ছা। তো সেখান থেকে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে আমি যখন ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তো ভর্তি হওয়ার পরে প্রথম বছর আমি তো পড়াশোনা নিয়ে যেহেতু আসছি, একটা স্বপ্ন ছিল যে চাকরি বাকরি করব, কিন্তু আমার রক্তে তো হচ্ছে রাজনীতির একটা পোকা আছে। আচ্ছা। তো ওই পোকা থেকে আসলে আমি পরবর্তীতে রাজনীতিতে আসি। আমি যখন আসি তখন আপনার বিএনপি সরকার যে লগি বৈঠা আন্দোলন হয়েছিল তখনও আসছিল। তো আমরা প্রথম তো একটা হল কালচারাল রাজনীতি, যারা তখন হলে ছিল সবাই জানে ভালো করে। তো এগুলার থেকে পরিত্রাণের জন্য তো অবশ্যই আমরা যারা আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বিধায় আমরা আসলে হলে মানে আপনার ক্যাম্পাসে ওইভাবে আমরা আসলে ইয়ে করতে পারতাম না। না হল পাইতাম, না আমরা ঠিকমতো ক্লাস করতে পারতাম। সব দিক থেকেই আমরা আসলে একটা নির্যাতনের শিকার হইতাম। তো ওইভাবে আমি নিজেও ব্যক্তিগতভাবে রাজনীতি করার কারণে অনেকবার জেল জুলুমের শিকার হইছি। কিন্তু বিশ্ববিদ্যালয় লাইফে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় লাইফে আমি ৪-৫ বার জেল জুলুমের শিকার হইছি। তো পরবর্তীতে হচ্ছে আপনার জুলাইয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমি আমার অফিস কিন্তু ছিল উত্তরাতে। আচ্ছা। আমি চিন্তা করছি এখন আমাদের সরকার না, সুন্দরভাবে আমার এখন একটা ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছি। কিন্তু আপনার যখন জুলাইয়ের এই আন্দোলনগুলো শুরু হয় তখন আমাদের যারা ভার্সিটি, আপনিও ছিলেন আমিও জানি, তো আমরা যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করছি আমরা কিন্তু একটা যখন সময় পার হয়ে যায় কিন্তু আমাদের ভার্সিটির বা রাজনৈতিক আমাদের যারা জুনিয়র থাকে তাদের সাথে আমাদের একটা লিঙ্ক থাকেই। হ্যাঁ, সবসময় হ্যাঁ, সবসময় থাকে। তো ওইভাবেই আর কি আমাদের এই জুলাইতে আমি সম্পৃক্ত হওয়া, যারা আমার ঢাকা ইউনিভার্সিটি। ততদিনে ছাত্র রাজনীতি আপনি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ততদিনে বলতে আমাদের কমিটি শেষে, মানে আমি শ্রাবণ কমিটি ছিলাম, আমাদের কমিটি শেষ হয়ে তার অনেকগুলো সর্বশেষ কোন কমিটি। দায়িত্বে ছিলেন ছাত্রদলের? আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। আচ্ছা, আচ্ছা। সেন্টারের আর কি। ওকে। তো পরবর্তীতে আমি সক্রিয় রাজনীতিতে আমি অনেকদিন গ্যাপ ছিলাম পরে। যে আমাদের যে অন্যান্য যে শাখা কমিটিগুলো ছিল বা বিভিন্ন জোনের কমিটিগুলো ছিল সেগুলোতে আমি আর সম্পৃক্ত হইনি। পড়াশোনার ইয়েতেই ছিলাম। বাট বিএনপির যখন কোনো আন্দোলন সংগ্রাম হইতো আমি এগুলোতে সক্রিয় থাকতাম, আচ্ছা। অ্যাটেন্ড করতাম। বা এগুলো আসলে মানে রাজনীতি যে একবার করে, রাজনীতি মানুষ বলে কি আমি রাজনীতি পছন্দ করি না বা রাজনীতি করি না, আসলে কেউ রাজনীতির বাহিরে না। ম্যান ইজ এ পলিটিক্যাল বিং। রাইট, আপনি যখন জন্ম হবেন তখন মানে রাজনীতির একটা ইয়ের মধ্যেই আপনি জড়িয়ে যাবেন। তো এরপরে হচ্ছে আমি এর আগে হচ্ছে আমি যেদিন অ্যারেস্ট হই তার হচ্ছে এটা আমি অ্যারেস্ট হয়েছে 19 তারিখে জুলাইয়ের? হ্যাঁ, জুলাইয়ের 19 তারিখে অ্যারেস্ট হই। কিন্তু তার পিছনের প্রেক্ষাপট হচ্ছে আমার ইউনিভার্সিটির ২-৩টা ভাই ব্রাদার যারা সক্রিয়, এখন তাদের নাম নিচ্ছি না, তারা সক্রিয়ভাবে হচ্ছে তখন আন্দোলনে সম্পৃক্ত ছিল। আচ্ছা। দেশবাসীও চেনে অনেকে। তাদের ২ জনকে হচ্ছে আমি আমার উত্তরার অফিসে আর কি ওদেরকে আশ্রয় দিই। তখন তো ডিবি বা পুলিশ এদেরকে খোঁজাখুঁজি করে আর আন্দোলনের সাথে সম্পৃক্ত, পানি খাওয়ানো থেকে শুরু করে মাঠে নামা, তারপরে আমাদের যারা জোন আছে, আমরা যারা কিন্তু রাজনীতি করছি তাদের কিন্তু প্রত্যেকটা মহানগরের সবার সাথে কিন্তু যোগাযোগ আছে। তো কে কোন দিকে কি করতেছে আমরা একটা ফোনে বা করতেছি, আমাদের ফোনগুলো কিন্তু তখন ট্র্যাকিং হইতো। এটা সরকার কিভাবে করছে আমরা জানি না, হয়তো ওদের একটা পন্থায় ওরা করছে। তো এই ট্র্যাকিং করার মাধ্যমে আমি আপনার তখন সাংকারপোলে আসি, আমার একটা ফ্রেন্ড আছে, ওর হসপিটাল বিজনেস আছে ওইখানে, ওর কাছে আসি আর কি। এটা তখন খুব উত্তাল ঢাকা শহরের দিকে। তো ওর এখানে আসছি একটু খবর টবর নিতে। একটু পরেই দেখি যে আমি মানে হসপিটাল থেকে সাংখারপোল মেডিকেলের দিকে যাব, ঢাকা মেডিকেলের দিকে যাবো, এই মাঝখানে সাংখারপোল মোড়টা আছে না, এটার মধ্যে হঠাৎ করে হচ্ছে একটা গাড়ি আসে আমারে মানে তুলে নিয়ে যায়, ভিতরে গিয়ে হচ্ছে আমার চোখ টোক বেঁধে ফেলে। এটা কি সাদা পোশাকের ছিল? হ্যাঁ, সাদা পোশাক ছিল, বেঁধে ফেলে শুধু আমার জাস্ট এটুকুই জিজ্ঞেস করতো, তোর নাম মাহিন নাকি, এতটুকুই। আমি কিছু বলার আগে আমাকে নিয়ে মানে পরবর্তীতে হচ্ছে আমি আর বুঝি নাই, আমাকে 7-8 ঘন্টা আমার এই বাধাই ছিল। রাস্তা দেখলাম সারা ঢাকা শহর খালি ঘুরতেছে ওরা। 7-8 ঘন্টা? হ্যাঁ, কোথাও মানে নির্দিষ্ট থামে নাই।
ওরা শুধু ঘুরতেছে পরে হচ্ছে আমি পরবর্তীতে যখন আমাকে নিয়ে মানে চোখ খোলা হইলো তখন আমি বুঝতে পারলাম মানে অন্ধকার আমি বুঝি নাই। তার সামনে একজনকে জিজ্ঞেস করছি, পানি চাইছিলাম, পানি দিছিল। একটা হয়তো ওই যে পুলিশের কনস্টেবল থাকে না, ওনাদের একজনকে জিজ্ঞেস করছি, তো উনি আমাকে বলতেছে যে তোকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। আচ্ছা, ডিবি অফিসে আনা হয়েছে, মিন্টো রোডে। হ্যাঁ মিন্টু রোডের ডিবি অফিসে আনা হয়েছে। আনার পরে 20 থেকে 25 মিনিট পরে 4-5 জন ঢুকছে। সবাই পোশাক পরা ছিল না, সবাই খালি গায়ে ইয়ে ছিল। তাইকে সাদা আমাকে পোশাক। হ্যাঁ তাইকে আমাকে জিজ্ঞেস করতেছে, তুই যে 1 ঘন্টা আগে কথা বলছিস এবং তোর অফিসে যাদেরকে জায়গা দিছিস, তো এদের সাথে তোর কানেকশনটা কি? আচ্ছা, তোরা কি কোনো জঙ্গি তৎপরতার সাথে তোরা জড়িত কিনা? ও, তারা কিন্তু জানতো তুই যে ছাত্র দলের অমুক কমিটিতে ছিলি, তোর মানে আমার ডিটেইলস সব ওরা কিন্তু মানে ডিটেইল জানতো। পরবর্তীতে আমি বললাম যে দেখেন, আমি তো আপনারা যেহেতু আমার ডিটেল জানেন, আমি ছাত্র দলের রাজনীতি করি, ইভেন আমি নামাজও ঠিকঠাক মতো হয়তো পড়ি, নামাজ তো স্বাভাবিক, একটা মুসলিম হিসাবে আমি নামাজ পড়ি, পড়তেই হয়, তো হ্যাঁ। এটার সাথে আমার জঙ্গির সাথে সম্পর্কটা কি? না, বলতেছে তো তোদেরকে জঙ্গি অর্থায়ন করে এই আন্দোলন নামাইছে। মানে এক একবার এক এক টাইপের কথাবার্তা। এরপরে আবার বলতেছে যে তারেক রহমান কি তোদের অর্থায়ন করে কিনা, বুঝতে পারছেন? মানে তারেক রহমান অর্থায়ন করে এই সেইগুলা। আবার কিছুক্ষণ পরে বলতেছে যে তুই যাদের সাথে চলিস বা যাদের সাথে কথা বলিস, তোরা কিন্তু একটা শিবিরের সম্পৃক্ততা তোদের মধ্যে পাওয়া যায়, কারণ তোরা এখন বিএনপি শিবির হয়ে গেছিস। মানে এই যে ওদের বিভ্রান্ত করতেছে হ্যাঁ আপনাকে বিভিন্ন বিভ্রান্ত, কথা আমাকে বলে। বিভিন্ন কথা বলতেছে। আমি তো আসলে কিছু বুঝতেছি না, কারণ আমরা তো দেখেন আপনি জেল জুলুম বা আন্দোলন, আমরা 17 বছর আসলে কি পাইছি? আমরা কোনো কিছু পাওয়ার জন্য করছি? করি নাই তো। আমরা আসলে যারা রাজনীতি করি, আমরা বেসিক্যালি করি হচ্ছে সারা দেশের মানুষের জন্য, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসবে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এই চিন্তাগুলা করে আমরা হয়তো কিছু মানুষ রাজনীতির নেশায় ঘুরি, আর এই কিছু মানুষের রাজনীতির নেশাটাই কিন্তু ভালো থাকে সারা দেশের মানুষ। আজকে যদি ধরেন একটা পেশাবাদী ব্যবস্থা গড়ে উঠে, কিছু মানুষ যদি সেটার বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে দাঁড়াবে কে? তো এই বিষয়গুলা থেকে তারপরে হচ্ছে আমার যেহেতু মানে রাজনৈতিক ছোট ভাইরা অলরেডি আমার এখানে থাকতে দিচ্ছে, তারপর ওরা জানছে। কারণ হচ্ছে কি, ওরা আসলে আমাকে ধরতে পারছে এইভাবে, ওরা আমার উত্তরার অফিস থেকে একজনকে ওরা ধরছে। ওরা হয়তো ওদের মধ্যে একজন হয়তো নিচে নামছে কোনো কিছু বিষয় নিয়ে, ওরা ট্র্যাক করছে বা কিছু একটা করছে, ওদের একজন ধরা খাইছে। ধরা খাওয়ার পরে ওরা আমার নাম্বার দিছে, মানে ওরা হয়তো টর্চারিং করছে, আমার নাম্বার দিছে, আমার নাম্বার ট্র্যাক করে ওরা আমাকে চাংখারপুর মোড় থেকে আর কি ধরে। তারপর তো ডিবি অফিসে নিয়ে আমাকে 2 দিন আমাকে গুম করে রাখে, মানে আমার বাসায় আমার ফোন কোনো কিছুতে কারোর সাথে যোগাযোগ করবে এই কোনো সুযোগ দেয় নাই। ওরা আমাকে মানে প্রচণ্ড মারপিট, এখনো আমার নোকের মানে আমি হয়তো বলতেছি এখন তো 2 বছর পরে স্বাভাবিকভাবে কথা বলতেছি, আমি বিশ্বাস করবেন না, আপনার শেখ হাসিনা পালানোর 1-1.5 মাস আমি ঘর থেকে বের হইনি। আচ্ছা, এই বিষয়টা আসলে বুঝবে না। আমি মাঝে মাঝে ফেসবুক বা অন্য কোথাও দেখি মানুষ বলে যে এই জুলাই এই হয়েছে ডিপ স্টেটের বা এটার কলকারিনার খেয়ে তোমরা না বুঝে নেমে গেছো এই সেই। আসলে বিষয়টা এমন না। সব আপনি যেই লোকটা বলে সেও কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না তারও কি তখন মানে ব্যথা লাগছে কিনা। মানে এই যে নির্বিচারে মানুষ মারা, এই যে নির্বিচারে যে অত্যাচারগুলা করা খারাপ লাগে না এমন মানুষ বলতে পারবে না। আমি এমনও আওয়ামী লীগের লোক, আমরা যেহেতু ভার্সিটি লেভেলে পড়াশোনা করছি, ছাত্রলীগ বা বিভিন্ন আওয়ামী টাইপের লোকজন তো তখন তো সবাই আওয়ামী লীগ, এই টাইপের লোকজনের সাথে আমরাও চলাফেরা করছি, এবং ওনারাও বলতো যেটা হচ্ছেটা কি, ওনাদের সন্তানরাই কিন্তু রাস্তায় যাদের নামছে। ন্যূনতম বিবেকবোধ ছিল আসলে, হ্যাঁ, যাদের সবাই- ন্যূনতম বিবেক সবাই নামছে। এবং এখন যারা বলে যে আসলে মানুষ হচ্ছে কি, মানে মানুষ ভুলে যায়, আমাদের বাঙালি জাতি খুব তাড়াতাড়ি আমরা মানে আমাদের পূর্বের ইয়েগুলো ভুলে যাই। সঠিক। আপনার 2টা বছর হয়নি, এখন মানুষ যেভাবে কমেন্টস করে এটা আসলে বুঝতে পারবে না। আমার মতো আপনার মতো, আপনি একজন রাজবন্দী ছিলেন, আমার মতো আপনার মতো যারা মনে করেন যে তখন এই টর্চারগুলা বা এই নির্যাতনগুলো সহ্য করছে মানসিক, আমি মাঝে মাঝে এখনো ঘুম থেকে আটকায় উঠি। কথা বুঝছেন? মানে বিষয়টা একটা বিভীষিকাময় অবস্থা আর কি। যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে মানে এখন অন্তত শান্তি মতো একটু নিঃশ্বাস নিতে পারতেছি। কি পাইলাম কি আমাদের মধ্যে এখন যে বিভাজনটা, এটা আসলে একটা কারণ হচ্ছে কি 5ই আগস্ট বা কিছুদিন তো একটা জিনিস, দেশ তো পুরা নিয়ন্ত্রণহীন ছিল। যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারপরে কে কি ভাগ পাবে, কে কি পাবে, এই ধরনের একটা গ্রুপ। কিন্তু অরিজিনালি যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানটাকে ধারণ করছে, আপনি দেখবেন তারা কোনো অফিস ঘুরে নাই, কোথাও তার পথ পাইতে যায় নাই, একদম একবার অরিজিনাল যারা। সঠিক। কিন্তু যারা দেখবেন কোনো কারণে তার হয়তো ওই সময় ছবি আসছে,
কোনো কারণে তার নামটা গণ অভ্যুত্থানের সাথে জোড়াইছে, সে নিজেরে মনে করেন যে, বিশেষ করে যাদের ছবি নাই নাম নাই তারাও তো কত কিছু হ্যাঁ করে তারাও ফেললো। তো, বাট বিশেষ করে দেখবেন ফ্রন্ট রোতে থাকতে চায় যাদের অন্তত ক্যামেরাতে ছবিগুলো ধরা খাইছে। আবার যারা আসে না, কিছু মানুষ তো অলওয়েজ থাকে, ফেক ম্যারেজ যায়, কিছু ইয়ে করে, এরকম তো বহুত লোকে আছে। কিন্তু আপনার আমি দেখছি কি এই লোকগুলা মানে পরবর্তী ভাগাভাগি নিয়ে সমস্যাটা, কিন্তু আমাদের সবার আমার মনে হয় বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, গণ অধিকার, বিশেষ করে মানে ফ্যাসিস্ট বিরোধী যত আমাদের দলগুলো আছে, সবার অন্তত আল্লাহর কাছে শুকর করা উচিত যে আমরা অন্তত মানে মনে প্রাণ মানে মন খুলে প্রাণ খুলে নিঃশ্বাসটা নিতে পারতেছি। তখন একটা কিন্তু কথা খুব মানে চাউর ছিল যে এই স্ট্যাটাস ডিলিট কর, নাহলে কিন্তু সমস্যা হবে, এরকম একটা কথা ছিল না? আমরা কত স্ট্যাটাস লিখলাম আর হ্যাঁ সেগুলো ডিলিট হ্যাঁ করলাম, ডিলিট করবে, backspace এরকম চাপি। একটা ইয়ে ছিল। এখন কি হয়, এখন দেখেন এনসিপির বিরুদ্ধে বলে, জামাতের বিরুদ্ধে বলে, বিএনপির বিরুদ্ধে বিএনপির সময় বলে, তাহলে কতটুকু আমরা এখন সহনশীল হয়েছি, অন্তত এতটুকু তো করতে সেই জায়গা পারতেছি। থেকে বের হয়ে আসছি। রাইট, এখন বিশেষ করে এনটিভির আমলটা তো আমরা সবাই স্বাধীন ছিলাম একেবারে, রাইট রাইট, সবাই মন খুলে কথা বলতে পারতো, লিখতে পারতো। তারপরে কিছু একটা হইলে আন্দোলন, আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার সময় যত আন্দোলন হয়েছে বিগত 10 বছর বলেন, এই সরকার 5 বছরের একটা পূর্ণকালীন সরকার না না এত আন্দোলনের মানে ইয়ে হইতে হয় না, মোকাবেলা করতে হয় না। তারপরে হচ্ছে আমার ওই ডিবি অফিস থেকে যখন আমাকে অত্যাচারে তো শেষ নাই, ওইটা আসলে মুখে বললে আমার কষ্টটা মানে আমার যন্ত্রণাটা বুঝাইতে পারবো না। কি যে 2টা দিন আমি শুধু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমাকে হয় মৃত্যু দাও। আমি যখন আমাকে পিটাইতো আমি তখন বলতাম, ভাই আমারে না পিটাই হয় গুলি করে মেরে ফেলেন, নাহলে আমাকে জেলে দিয়ে দেন, আপনারা একটা মামলা দিয়ে আমাকে জেলে দিয়ে দেন, আমি থাকি সারা জীবন এখানে থাকি, নাইলে আমারে ইয়ে করেন। মানে বিষয়টা হয়েছে কি ভাই, মানে জিনিসগুলো আমি আসলে কখনো আমি কিন্তু কোনো টকশো বলেন ইয়ে বলেন আমি কখনো যাইতে চাই না, মানে বিষয়টা বললে আমার আবার পূর্বের ইয়েটা মনে পড়ে। আমি সবসময় এই জন্য কি বাসা বাড়ি একটু হাসি খুশি আমার বাচ্চাটা নিয়ে অথবা আমি আমার মতো করে থাকতে চাই, কারণ এই বিষয়গুলো বললো যে মানে যন্ত্রণা আপনার কাকে বলে, রোলার দিয়ে কি করতো পায়ের হাঁটুরে এইভাবে মানে ঘষতো, পায়ের নিচে বাড়ি দিত, যখন পায়ের নিচে আপনার বাড়ি দিত মনে হইতো কি মানে এই মনে হয় রুটা চলে গেছে, এই মনে হয় মানে আমি কেন যে জীবিত আছি, মানে আপনি মোটামুটি অনেক বন্ধুদের সাথে আপনার কথা হয়, আপনি নিজেও ছিলেন, মানে আপনি যারাই জিজ্ঞেস করবেন তার মনে হইতো ডিবি অফিসের ওই অত্যাচারটা আপনার কাছে মনে হইতো যে আল্লাহ আমার এখন মরণ দাও, আমার মরণটা হইলে মনে হয় ভালো হবে। তো এইভাবে করতে করতে আপনার নক্ত উঠাইছে, ঝুলায় পিটাইতো, ইয়ে করতো আরও। তারপরে মানে আমি 2 দিন থাকা অবস্থায় প্রায় গ্রুপে গ্রুপে আসতো। একবার যে ইয়েদেরকে আপনার টুকু ভাই, আনি ভাই এদেরকেও মনে হয় আনছিল মাঝখানে, ওনাদেরকে পাশের রুমে রাখছিল। তখন ওই টুকু ভাইয়ের মায়ের আওয়াজ আমি শুনছি, উনি চিৎকার দিত, ইয়ে করতো, আরও অনেকেরই মানে নিয়ে আসতো। তখন আসলে তো হিতাহিত জ্ঞান নাই মানে বিষয়গুলো নিয়ে কথা বলার মতো। তারপরে যাক আল্লাহ বাঁচাইছে, মানে 2 দিন পরে আমারে ওরা কোর্টে চালান করার পরে তো ভিতরে গিয়ে আমার কাছে আমি প্রথম তো এর আগে হচ্ছে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, কিন্তু আপনার 17 তারিখ আমি যখন 17 তারিখে আমি এই চাংখারপল মোড়েই মানে ভার্সিটিতে তখন ঢুকছিলাম, ভার্সিটি থেকে চাংখারপল মোড় দিকে যাব, আমার একটা গুলি পিঠনে লাগে আর কি। আমি বেসিক্যালি ওই দিন যাই হচ্ছে চিকিৎসার বিষয়ে আর কি। আচ্ছা, 19 তারিখে চিকিৎসার জন্য হ্যাঁ চিকিৎসার বিষয়ে আমি উত্তর অফিস থেকে আর কি তখন ইয়েতে যাই। তো এই অবস্থা দাঁড়াইছে, কিন্তু আমি যখন ভিতরে আমাকে ভিতরে দেওয়ার পরে আমি আমি বলি আমার একটু ন্যূনতম চিকিৎসা দেন। তো আপনি ছিলেন, আপনি জানেন বা যারা গেছে এরা জানে, জেলের ভিতরে কিন্তু কোনো চিকিৎসা নাই। আপনার জাতীয় ঔষধি হইল প্যারাসিটামল, আর বড় জোর যদি আপনি চিৎকার ফাক্কার করেন আপনাকে হয়তো একটা ব্যথার ট্যাবলেট দেয় ওরা বা একটা ইঞ্জেকশন দেয়, এই হইলো আর কি আমার ইয়ে। তারপরে তো আপনার 5 তারিখে যখন শুনলাম যে শেখ হাসিনা পলাইছে, 5 তারিখে রাতে মনে হয় আমাদের রিজভী ভাই সহ কয়েকজনকে বা বিভিন্ন এভাবে কয়েকজনকে রাতেই মনে হয় ওরা ছেড়ে দিছে। আর 6 তারিখে তো আমরা যারা ছিলাম আমরা সবাই 6 তারিখে আর কি সিনিয়র নেতৃবৃন্দকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। রাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে 6 তারিখে হচ্ছে আপনার আমরা তো সবাই একসাথে ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। হ্যাঁ কেন্দ্রীয় কারাগারে আমি পদ্মা 4-6 ছিলাম আর কি। আচ্ছা। আমিও কেন্দ্রীয় কারাগারে ছিলাম এবং সেখানে 6 তারিখেও আমি অনেক সিনিয়র নেতৃবৃন্দকে দেখেছি। টুকু ভাইকে তখন আমি 6 তারিখে দেখেছি। মোস্ট অফ দাই ছিল শুধুমাত্র 4 জন আমার মনে হয়, শুধুমাত্র 4 জন কি 5 জনকে নিয়েছিল আপনার হচ্ছে 5 তারিখে, মানে পরবর্তীতে শুনছি যখন বের হয়েছি ওনাদের সাথে সবার সাথে যোগাযোগ হয়েছে, পরবর্তীতে শুনছি হলো ওনাদেরকে বেসিক্যালি নিয়ে আসা হয়েছে যেহেতু শেখ হাসিনা পলাইছে,
তো পালানোর পরে বিষয়টা কি হবে, সেনাবাহিনীর একটা ইয়ের মাধ্যমে ওনাদেরকে আনাইছে সবাইকে নিয়ে কথা বলার জন্য, বসার জন্য। বেসিক্যালি এই জন্য ওনাদেরকে রাতে আর কি বের করে। পরবর্তীতে টুকু ভাই সহ বা যারা আরো সিনিয়র নেতৃবৃন্দ ছিল, ইয়ে ছিল ওইরকম আর কি। ওই যে বাটি পিটার একটা কাহিনী মনে আসছে আপনার, যে বাটি পিটানো শুরু হয়েছিল রাতে, ওগুলার ইয়েতে আর কি হয়েছিল। না সেটা আসলেই খুব প্যাথেটিক সময় কেটেছে। আপনি এবং আমি পাশাপাশি ছিলাম বেসিক্যালি, মেঘনা এবং পদ্মা একেবারেই পাশাপাশি। তো এরপর তো 6 তারিখে বের হয়ে আসলেন। জি, এরপরে আপনি তো বললেন যে আপনি আসলে 1 মাস আমি বাসাতেই ছিলেন। 1 মাস বের হইনি। মানে বেসিক্যালি হইছে কি, মানে যে ট্রমাটা, মানে ওই সময়ের যে একটা ট্রমা, ওইটা শুধুমাত্র জুলাই যারা আহত হইছে, শহীদ তো শহীদ হয়েই গেছে। শহীদের ফ্যামিলির তো একটা ট্রমা আছেই। এবং আহত যারা আছে, আমার খুব কষ্ট লাগে। আমি আজকেই জুলাই গণঅভ্যুত্থান দিবসে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে এখনো অনেক আহত যারা চিকিৎসার আসলে মানে অভাবে ভোগে। আপনার যখন দেখেন শেখ হাসিনারে পালানোর ক্ষেত্রে কিন্তু যাদের সবচেয়ে বড় ভূমিকা, এখন তারাই কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত। আপনি কোনো হসপিটালে গিয়ে একটা জুলাই যুদ্ধের নাম দিয়ে বলে হাসে, কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। এটার একটা কারণ কি, আপনি দেখবেন কি আমাদের সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু এই যে 17 বছর ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা, এটা কিন্তু পুরাটাই রয়ে গেছে, পুরা রয়ে গেছে। আপনি একটা যদি সরকারি অফিসে যান, 20 জন অফিসারের মধ্যে হয়তো যে একবার টপ অফিসারটা, তারে হয়তো চেঞ্জ করছে। তাও চেঞ্জ করছে কেমন, মনে করেন হয়তো কোনো বিএনপির একজন পরিচিত নেতার, অথবা ওনার একটা বিএনপি ব্যাকগ্রাউন্ড আছে, দপ্তরটা চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, দপ্তরটা চেঞ্জ করে দিয়েছে, আরেক জায়গায় ঠিকই সে। আবার যে মনে করেন 17 বছরে তো পুরো সরকারি অফিসের চেয়ার টেবিল থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত সব আওয়ামী লীগের নিয়োগ দেওয়া, হ্যাঁ 5-6 লেয়ার পর্যন্ত আওয়ামী লীগ। রাইট। আপনার এই যদি আমার তো মাঝে মাঝে মনে হয়, আমরা যারা ফ্রন্ট রোতে কাজ করছি, আমরাও কোনো সরকারি ইয়েতে গেলে, আপনার একটা কাজ করতে গেলে আমাদেরকে যেভাবে ব্যবহার করে, যেভাবে কথা বলে, মানে এখন তো আমার সরকারি ক্ষমতায়, এখন ধরেন নিজের দলের পরিচয় দিয়েও আপনার এখন ইয়ে করে না, এমন অবস্থা তাদের। আমার মনে হয় বিএনপি যদি এই জিনিসটাকে চেঞ্জ না করে, এগুলো নিয়ে কাজ না করে, এরাই কিন্তু বিএনপিকে ডোবানোর জন্য আবার যথেষ্ট হবে। আবার জানেন সবচেয়ে মানে আমাদের কষ্টদায়ক কোনটা, আমরা যারা 5ই আগস্টের আগ পর্যন্ত যারা আমাদেরকে বিএনপি বলে বা বিরোধী দল বলে আমাদের গালিগালাজ করতো, সরকারি অফিসাররাই, বিভিন্ন লোকজন, তারাই কিন্তু এখন আমাদের থেকে বড় বিএনপি সাজিয়ে গেছে। আপনি প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা অফিস বলেন, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় বড় বিএনপি তারাই। কারণ কি, তারা 17 বছর হচ্ছে আপনার টাকা পয়সা এমন, মানে অবৈধ টাকা এমন কামাই করছে, করতে 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 তারা এখন বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপিতে 17 বছর কোনো প্রতিষ্ঠানে ছিল না, তারা কিন্তু জানেও না যে কোন কাজটা কিভাবে করতে হবে, সিস্টেমটা কিভাবে করতে হবে। আমি আরেকটা মজার ইনফরমেশন একটা দেই, আমার কিন্তু একটা বিজনেস হচ্ছে আউটসোর্সিং এর, মানে এই সরকারি দপ্তরগুলোতে লোক এড়িয়ে দেওয়া। আচ্ছা। তো সেখানে আমরা বিগত আওয়ামী লীগ আমলে কিন্তু সব প্রতিষ্ঠান কিন্তু ওরা ওদের লোকজনের, সব আওয়ামী লীগের চেয়ারম্যানদের অথবা কোনো ওদের নেতাকর্মীদেরই প্রতিষ্ঠান, সরকারি বা প্রতিষ্ঠানে বা টেন্ডারের প্রতিষ্ঠান সব ওদের। 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে, এই প্রতিষ্ঠানগুলো সবগুলোর ডিরেক্টর হয়ে গেছে হয় বিএনপি, নয় জামাত, নয় এনসিপির লোকজন। মালিক কিন্তু আওয়ামী লীগের রয়ে গেছে। আচ্ছা, এখনো প্রতিষ্ঠান যেগুলো আছে, সব প্রতিষ্ঠান আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অথবা আপনি সাধারণ মানুষের কাছেই জিজ্ঞেস করেন, প্রত্যেকটা সাধারণ মানুষ বলতে পারবে যে ওই প্রতিষ্ঠানের হয়তো মূল মালিকটা যে সে হয়তো দেশের বাইরে আছে বা গা ঢাকা দিয়ে আছে, কিন্তু তার প্রতিষ্ঠানটাই আপনার এখন পাহারা দিচ্ছে হয় বিএনপির নেতারা, নয়তো বা জামাতের নেতারা, নয়তো বা এনসিপির নেতারা, মানে কেউ না কেউ এখন পাহারা দিয়ে আছে। কথা বুঝছেন তো? এই জন্য ধরেন যারা তিতিক্ষা করছে, এই যে আমরা ধরেন এত বছর ধরে যে আমাদের দল আসবে বা পরিবর্তন হবে, আমাদের কোনো কিছু চাওয়া পাওয়ার নেই আসলে। সত্যি কথা বলতে কি, যারা আন্দোলন করছে, আমরা রাজবন্দী বলেন, আহত বলেন বা শহীদ বলেন, এরা তো চাওয়া পাওয়ার জন্য করে নাই। কিন্তু আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, যেই মানুষগুলোর টাকা দিয়ে হোক, সরাসরি তত্ত্বাবধানে হোক, যেভাবে হোক আমাদের গায়ে গুলি লাগছে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাইছে, আমাদেরকে জুলুম নির্যাতন করছে, এখন এই পরিবর্তনের পরে আমরা আবার কোনো কাজের জন্য তাদের কাছে যাইতেছি। আমাদের দেশে তো লোক সংখ্যার অভাব নাই, আমাদের দেশে কিন্তু আপনার মেধাবীরও অভাব নেই। কেন এই পুরো সিস্টেমটাকে ছেড়ে ফেলানো যায় না? তবে আমার একটা বিশ্বাস মনে হয় এই সরকার আস্তে আস্তে করবে, মানে আস্তে আস্তে করবে। এখন পর্যন্ত তো দেখি
আল্লাহর মতে ভালোই হচ্ছে এখন। সময় খুব বেশিও না, মাত্র 6 মাস 6 মাস হয়েছে। তো সো এইজন্য। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই যে আসলে যে কাঠামোটা পরিবর্তন করবার জন্য জুলাই আন্দোলনটা হলো, জি, সেই অভ্যুত্থানটা হলো, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই সরকারের কাছে যে সেই পরিবর্তনটা তারা করবে ইনশাআল্লাহ। আপনি জুলাই রাজবন্দী অ্যালায়েন্স যেটা করলেন, জি। এই ধারণাটা আপনার কখন মাথায় আসলো এবং কিভাবে আপনি এটিকে সংগঠিত করলেন? জুলাই রাজবন্দী অ্যালায়েন্সটা আমরা করছি বেসিক্যালি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গিয়ে। 24। হ্যাঁ, 24শে সেপ্টেম্বরে গিয়ে মানে বেসিক্যালি হচ্ছে কি, আহতদের দেখলাম যে একটা টিম হইছে। হুম, শহীদ পরিবাররা মানে জড়ো হইছে, ওনাদের তথ্য সংগ্রহ করা শুরু হইছে। হুম, হুম, সবকিছুর মধ্যে আমি কোনো সভা, সেমিনার কোথাও মানে জুলাই কেন্দ্রিক তো তখন খুব আলোচনা। হুম, ১ম বছর তো খুব আলোচনা, ৬টা মাস খুব আলোচনা। তখন কিন্তু আপনার বিভিন্ন সংগঠন শুরু হইছে। ধরেন যারা জুলাই গণঅভ্যুত্থান ঘটাইছে হুম, তাদের মধ্যে একটা ইউনিটি তৈরি হইছে। হ্যাঁ, দলমত নির্বিশেষেই ওখানে তখন কিন্তু কোনো না এনসিপি, এনসিপি তো তখন জন্মও হয়নি। মানে কোনো জামাত বা অন্য দলের কোনো কেউই কোনো কিছু, তখন কিন্তু সব একত্র ছিল। হ্যাঁ, থাকার কারণে আমি দেখলাম যে জুলাই কেন্দ্রিক যে সংগঠনগুলো হইছে, হুম, হুম, সবার একতা হইছে, সব সভা, সেমিনার আমি কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করছি। তখন অ্যাটেন্ড করছি হচ্ছে জুলাই আহত হিসাবে বা আচ্ছা, জুলাই যোদ্ধা হিসাবে। তখন হুম, তো জুলাই যোদ্ধাদের কোনো ক্যাটাগরিও হয়নি। সরকার ওইভাবে এখন আস্তে, আস্তে কাগজপত্র সংগ্রহ করা শুরু করছে। হুম, হুম, তখন আমার মাথায় আসলো যে আমরা যারা ধরেন রাজবন্দী হইছি বা ওই সময় বন্দী হইছি, হুম, ওদেরকে কেউ ওদের বিষয়ে কথা বলে না। ইভেন এখন পর্যন্ত কথা বলে না। আপনি বিশ্বাস করবেন না, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি আপনার এই যে ইউনূস স্যারের সাথে, হুম, ওনার সাথে দেখা করা তখন সম্ভব ছিল না। কিন্তু আমরা মাঝে, মাঝে যাইতাম ওনার সাথে, এই যে ১ বা ২ বার ওনাকে জানাইছি। উনি বলছে বিষয়টা নিয়ে ইয়ের সাথে কথা বলার জন্য। আপনার ওই যে একটা টিম করল না ওনারা, আলী রিয়াজ স্যার সহ। হ্যাঁ, 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 এই সংসদ ভবনে ওনাদের সাথে ৪-৫ বার মিটিং করছি। ওনারা কেউ আমাদেরকে পাঠায় হচ্ছে আইন মন্ত্রণালয়, কেউ পাঠায় হচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কেউ পাঠায় হচ্ছে এই যে জুলাই ফাউন্ডেশনে। হুম, ওনারা বলে যে ইয়ে করো মানে, এখন একেকজনের একেকটা মানে সবাই বলে যে এটা রাজনীতিক ইয়ে লাগবে, এই লাগবে, সেই লাগবে। কিন্তু সবার আন্তরিকতা আছে। হুম, সবাই বলে যে হ্যাঁ, এটা হওয়া উচিত। ওই আমাদের সাথে মিটিং পর্যন্তই হওয়া উচিত। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে হবে না। আমরা কিন্তু যারা রাজবন্দী আছি এদের হচ্ছে তথ্য সংগ্রহ করতে হবে ১ম। হুম, হুম, তারপরে হচ্ছে আমি একটা টিম গঠন করছি যাদেরকে আমি চিনতাম, হ্যাঁ, যারা নিয়ে এই কেন্দ্রীয় জেলে যাদেরকে চিনতাম তাদের সাথে একটা টিম গঠন করছি। আপনার সমন্বয়কদের মধ্যে অনেকেই জেলবন্দী হয়েছিল। হুম, 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 এই যেমন হ্যাঁ, ইব্রাহিম নীরব, তারপরে জগন্নাথের একটা ছেলে। আমরা এইভাবে করে প্রথমত হচ্ছে যে সবার সাথে সবার লিঙ্ক লাগাইছি যে তোমার জেলায় দেখো কে আছে যারা মানে ফ্রন্ট রোতে ছিল এবং হুম, ওই সময় বন্দী হইছে। হুম, 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 এভাবে করে প্রায় সারা বাংলাদেশে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি। গ্রুপে আমি দেখলাম যে প্রায় আপনার ১,১২০০ হয়ে গেছে। ও, তা আমি একটু সাহস পাইলাম হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, না, এতদিন তো আমি একা বা আমরা ২-৩ জন দৌড়াদৌড়ি করতাম, এখন একটা ইয়েছে। তারপরে হচ্ছে আমাদের সত্যি কথা বলতে কি, এখন আমি যতই বিএনপি করি, হুম, আমার তো কিছু জিনিস তো সত্যতা আমার স্বীকার করতে হবে। তখন যে আক্তার, হুম, এনসিপির এখন সেক্রেটারি আক্তার হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, আক্তার আমাদের সাথে যোগাযোগ করে বলল যে আমি তো বলি দিলে এখন অনেক ইয়েতে যাওয়া, কারণ তখন এনসিপি যারা আক্তার-টাক্তার যারা এদের কিন্তু কথা উপদেষ্টারা শুনতো। তো আক্তার আমাদেরকে বলল যে আপনারা এক কাজ করেন, আইন মন্ত্রণালয়ে আমি আসিফ স্যারকে একটু ফোন দিয়ে দিই, আপনারা ওইখানে যান। হুম, গিয়ে আমার কথা বলবেন বা আমি ফোন দিয়ে দিচ্ছি। হুম, হুম, তাহলে হবে কি আপনাদের বিষয়ে, কিন্তু তার আগে আপনাদেরকে সংগঠিত হইতে হবে। আক্তার তখন আমাদেরকে অনেক হেল্প করছে এই বিষয়ে। আচ্ছা, মানে আমরা কি করব, কিভাবে সরকারি দপ্তরে আগাবো, হুম, ওই জিনিসগুলো। কারণ তখন তো আসলে সমন্বয়ক বা যারা আ ওদের একটা সার্কেল। হুম, 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 ওরা আসলে সার্কেল থেকে বের না হওয়ার কারণে ওদের সংগঠনটা আসলে একটা মানে গণ্ডির মধ্যে আমার কাছে মনে হয়। কারণ তখন যে আপনার জুলাই গণঅভ্যুত্থানে যারা সমন্বয় ছিল ওদের প্রতি মানুষের যে একটা স্পিরিট ছিল, শ্রদ্ধা ছিল, হ্যাঁ, ইভেন স্পিরিট আপনার ছিল। এনসিপি যখন গঠন হয়, আমি আমার দলের বিএনপির অনেক মানুষকে দেখছি যে মানে এনসিপিতে যোগদান করার জন্য অস্থির হয়ে গেছে। কিন্তু ও, তখন হচ্ছে কি এনসিপি করতে পারে নাই। এই আপনার সবাইকে ধারণ করতে পারে নাই। ওরা হচ্ছে ওদের একটা কোরাম বলতে ওরা তখন গণ অধিকার থেকে একটা গ্রুপ বের হয়ে ওরা যে হুম, একটা করছিল, ওই যে একটা কোরাম ধরেন ঢাকা ইউনিভার্সিটির একটা কোরাম, হুম, জাহাঙ্গীরনগরের ২-৪ টা ছেলে পেলে একটা কোরাম। এর বাহিরে ওরা হচ্ছে কোনো পদ পজিশন কাউকে এভাবে করে নাই। আচ্ছা, আপনার মহানগরে দিলেও কেন্দ্রীয় নেতাদের মহানগরে রাখছে। আমি মানে একটা যখন যেহেতু ওদের সাথে যোগাযোগ হইতো, কথা হইতো।
আচ্ছা যাক, ওটা ওদের পার্সোনাল ইস্যু। কিন্তু আমি যেটা বলতেছি, পরে আক্তার হচ্ছে মানে আমাদেরকে যখন আসিফ সরকার পাঠায় তখন আমরা টিম আসিফ স্যারের কাছে যাই। তো প্রথম দিকে হয়তো আমাদের কেউ এত পাত্তা টাত্তা দেয়নি, কিন্তু আসিফ স্যার যেহেতু আক্তার পাঠাইছে, আক্তার ওইভাবে বলছে, প্রথম আমরা চিন্তা করছি একটা প্রোগ্রাম করা যায় কিনা সরকারিভাবে। আচ্ছা, সরকারকে একটা মানে চাপ দিয়ে একটা প্রোগ্রাম যদি করানো যায়, তখন হচ্ছে মানুষ জানবে। মানুষ জানার পরে আমরা আস্তে আস্তে আমাদের সংগঠনের মানুষ তো জানবে যে না, যারা রাজবন্দী ছিল ওরা কিন্তু তখন জিনিসটা বুঝতে পারবে। তারপর হচ্ছে আমরা আক্তারের ফেজ থেকেও হচ্ছে একটা দেয়, স্ট্যাটাস দেয়। আক্তার একটা ফেজ, যেহেতু আক্তার তখন জনপ্রিয় খুব, আক্তারের ফেজ থেকে আমরা একটা স্ট্যাটাস দেয় যে সারা বাংলাদেশে যে সমস্ত রাজবন্দী আছে আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য আমরা 2টা নাম্বার দিয়ে দিই ওর পেজে। ওই নাম্বারগুলোতে ইব্রাহিম নীরব, আমার আর একটা নাম্বার ছিল। এই 3 জনের নাম্বারে তখন সারা বাংলাদেশ থেকে মানুষ আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ করা শুরু করে। এখন যোগাযোগ করতে করতে দেখি যে আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে প্রায় আপনার 5-7 হাজার হয়ে গেছে। আচ্ছা, মানে আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে দিন দিন খালি আস্তে আস্তে, হ্যাঁ, এত মানুষ, এদের কথাগুলা বলার। মাঝখানে আমি আরেকটা কথা বলি, রাজবন্দীরা কিন্তু শুধু বন্দী না, কিন্তু রাজবন্দীদের মধ্যে অনেক আছে যারা আহত। ধরেন গুলি খাইছে, অথবা মানে পুলিশের দ্বারা ওই সময় এমনভাবে নির্যাতিত, তো ওই মানুষগুলো না পরে জেল থেকে বের হয়ে ওরা আর কিন্তু আওতাভুক্ত হয়নি। রাজবন্দীদের মধ্যে অনেক আহত আছে যারা এই আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। কথা বুঝছেন? তো এই রাজবন্দীদের এই যখনই এদের এই যন্ত্রণাগুলো, আসলে কি আমি তো দেখা গেছে আমার নিজের জন্য আমি আহত একটা তালিকাভুক্ত আছি, আমি আমার জন্য চিন্তা করলে এগোতে, আমি সবার জন্য চিন্তা করছি। আমাদের একটা টিম আছে, অর্ণব আছে, ইব্রাহিম নীরব আছে, মেহেদি আছে। আচ্ছা, এখানে একটু জেনে রাখি, আহতদের তালিকাভুক্ত থাকার মানে এটা কি কোনো বিশেষ মর্যাদা? তো ডেফিনেটলি, আমি বিশেষ কোনো সুযোগ সুবিধা কি আছে? বেসিক্যালি প্রথমত হচ্ছে আপনার একটা রাষ্ট্রের স্বীকৃতি। আচ্ছা, আপনি টাকা তো খুব নগণ্য জিনিস, টাকা হয়তো কয় টাকা দেয় একটা, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ওই টাকা আসলে কিছুই না। যে টাকাটা, হ্যাঁ, পার মান্থলি একটা টাকা দেয়, কিন্তু আপনার হচ্ছে এই যে স্বীকৃতি, আপনাকে যে একটা স্বীকৃতি দেয়, এই যে আমাদের 6 তারিখে রাজবন্দীদের মুক্তি দিবস আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, আগামীকালকেই হবে আর কি। তো ওইখানে আমাদের যারা আছে, দেখেন আমরা কিন্তু কারো কাছ থেকে, একমাত্র সংগঠন জুলাইয়ের রাজবন্দী, আমরা কিন্তু 2 বছর থেকেই রান, এবং খুবই স্ট্রং। আপনি আহতদের মধ্যে হয়তো কোনো গ্রুপে পাবেন যে তাদের 2000 সদস্য, শহীদ পরিবার হয়তো 500 জন একদিকে, 200 জন অন্যদিকে, এইভাবে পাবেন। কিন্তু শুধুমাত্র একটা সংগঠন জুলাই এখন আছে যারা রাজবন্দী, এবং যাদের আমাদের সক্রিয় সদস্য আছে প্রায় আপনার 25 থেকে 30 হাজার। আমাদের কমিটিতে আমরা মাত্র 15টা জেলা কমিটি দিছি। এই 15টা জেলা কমিটিতে 30,000 রাজবন্দী সক্রিয় আছে। মানে আমরা এখন জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার যারা এত সদস্য নিয়ে এবং স্ট্রং, এবং দলমত নির্বিশেষে, মানে কোনো ভেদাভেদ নাই আমাদের মধ্যে। আপনি জুলাই নিয়ে ব্যবসা করার জন্য দেখবেন বিভিন্ন সমন্বয়ের কথা শুনবেন, আহতদের কথা শুনবেন, কথা শুনবেন, কিন্তু রাজবন্দীদের কথা কোথাও দেখবেন আসে নাই যে কোনো ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত হয়েছে। কিন্তু আমাদের সব সদস্যই, কারণ আমি একটা কথা বলি, ধরেন আপনার বন্দি কাদেরকে করছে, হয়তো কেউ জামাতের ভালো পজিশনে ছিল, কেউ বিএনপির ভালো পজিশনে, বিএনপি যেহেতু বড় দল, স্বাভাবিকভাবেই তাদের মানে বন্দিও বেশি। আমাদের কমিটিগুলোতে আপনার জেলা কমিটি, যেমন আমাদের আপনার একটা নাটোর জেলা কমিটির, যে আমাদের নাটোর জেলার যে বিএনপির সভাপতি এবং নাটোর জেলার প্রশাসক, জেলা প্রশাসক, উনি কিন্তু আমার নাটোর জেলা রাজবন্দী যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, তাহলে আমার কমিটিটার স্ট্রংনেসটা বুঝতে পারতেছেন? মানে আমার সিলেট, যেমন আমাদের সিলেট জেলার যে সভাপতি, উনি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং জেলা বিএনপির 2 নম্বর সদস্য। আচ্ছা আচ্ছা, এমপির পরই আর কি ওনার পজিশন। তবে মানে তাহলে আমরা কাদেরকে নিয়ে মানে ইয়েগুলা করা, কিন্তু এই লোকগুলা শুধু মানে কেন্দ্রতে, আমরা কিন্তু বয়সে বলেন, জ্ঞান গর্বে বলেন, আমাদের থেকে অনেক ছোট, কিন্তু আমাদের কমান্ডগুলো ওনারা এমনভাবে শোনে। কালকের প্রোগ্রামে দেখবেন এই যে আমাদের 9 জন মন্ত্রী আমাদের প্রোগ্রামে আসতেছে, যে আমাদের জেলা থেকে যারা আসবে, দেখবেন বিভিন্ন জুলাইয়ের যে প্রোগ্রামগুলো হয়, দেখবেন দলাদলি হয়, কেউ এনসিপির, কেউ বিএনপির, একটা দলাদলি হয়, হট্টগোল হয়। আমাদের কিন্তু এই পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, কোনোদিন একটা হট্টগোল হয়নি। হ্যাঁ, আমরা মানে নেতৃত্বটা এবং সবাইকে আমরা এমনভাবে মানে একই সুতায় গেঁথে রাখছি। আমরা বলছি যে আমরা যেটা করতেছি সেটা কোনো স্বার্থের জন্য হবে না। আমরা জেল জুলুম খাটছি কিন্তু একটা আদর্শ নিয়ে। আদর্শকে মৃত করে তো আপনি রাজবন্দী হইতে পারবেন না। রাজবন্দী জিনিসটাই তো অন্যরকম। নেলসন ম্যান্ডেলা আপনার 27 বছর জেল খাটছে। উনি যখন ক্ষমতায় আসছে, উনি কি করছে?
উদার নীতিপন্থা অবলম্বন করছে, সবাইকে সঠিক। মাফ করে দিছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, সারা বিশ্বে উনি সমাদৃত হয়েছে। ট্রু। তো আমি সবসময়, আমাদের তো ইন্টারনাল মিটিং হয়, মিটিং সবসময় বলি আমি সবাইকে, আমাদের যারা রাজবন্দী আছে, যে আমরা এমন কিছু করব না, এমন কোনো কথা বলবো না, আমাদেরকে যত উপরে যাবো আমরা তত দায়িত্বশীল হইতে হবে। আমাদেরকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ অনেকেই, বিশেষ করে আমি সারা বাংলাদেশ বলবো না, বিশেষ করে যারা হচ্ছে আওয়ামীপন্থী ফ্যাসিস্টের তো কালচারালি আছে, ডিরেক্ট পদে না থাকলেও আপনার মৌনত্ব সম্মতি দেওয়ার অনেক লোক আছে। এখন দেখবেন ওরাই আবার কিন্তু আমাদেরও মানে দোষটা কি, আমাদের দোষটা হচ্ছে আমরা তাদের হয়েও কথা বলছি। আমরা কি কোনো, আপনি হয়তো কি ধরেন একটা দেশ তো অনেক মানুষ, 2-4টা কিন্তু ঘটনা শুনতে পাবেন যেগুলো মানুষকে পীড়া দেয়, আমাদেরকেও পীড়া দেয়। তার জন্য তো আপনি সবাইকে ঢালাওভাবে খারাপ, দেশটা খারাপ এরকম বলতে পারেন না। যেমন আমার মতো আরো অনেকের সুযোগ আছে যারা দেশের বাইরে গিয়ে নিজের কেরিয়ার করতে পারে, কিন্তু আমরা দেশে পড়ে আছি শুধুমাত্র দেশটাকে ভালোবাসি বলে। কথা ট্রু। হচ্ছে, আপনি তো, আমি যতটুকু জানি আপনি দেশের বাইরে ছিলেন না, জি জি জি, আমি টেম্পা ইউনিভার্সিটি থেকে এমএস করছি। যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, যুক্তরাষ্ট্র টেম্পা ইউনিভার্সিটি এমএস করছি। আমি এমবিএ করার পরে আর কি দেশের বাইরে চলে যাম না, বেসিক্যালি হচ্ছে আমার তো এই যে যখন কথায় তো কথা আসে, আমি যখন মাস্টার্সে শেষ করি, এমবি শেষ করি, শেষ করার পরে হচ্ছে আমার রাজনীতিক কারণে, মানে আমার বাসা হচ্ছে কিন্তু মিরপুরে, হ্যাঁ। আমার থাকতে হইতো সবসময় হয় মোহাম্মদপুর কোথাও এখানে। তো এইভাবে আমি পড়াশোনাটাও ঠিক মতো করতে পারতাম না। আমার মা বলতো যে তুই তো 2 দিন পর পরই খালি তোর নিয়ে, তখন ফ্যামিলি আমার নিয়ে খুব দুশ্চিন্তা করতো। 2 দিন পর পরই অ্যারেস্ট, মানে আমি কোথায় যাব বলেন, দেশের যদি আমি তো কোনো ধরেন এমন না যে দেশ বিরোধী কিছু করতেছি, হয়তো কখনো লেখালেখি করতাম, হয়তো আমাদের পার্টি থেকে যখন কোনো আপনার প্রোগ্রামে অ্যারেঞ্জ করতো, প্রোগ্রামে যাইতাম, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতাম, কিন্তু কখনোই যে একটা দেশের কোনো ক্ষতি করা, রাষ্ট্রের কোনো সম্পদের ভাঙচুর করা এগুলো করতাম না। কিন্তু আমাদের মামলাগুলো হয়তো একবারে লেইম মামলাগুলো হইতো। কি মামলা হইতো? ব্যাগ চুরি মামলা, মানে যেগুলো বলার মতো না, আপনার কি ইপটিজিং মামলা, যেগুলোর সাথে আমাদের দূর দূরান্ত কোনো সম্পর্ক থাকতো না। এমনভাবে তারা, আওয়ামী সরকার কিন্তু খুব পরিকল্পনা মাফিক কিন্তু তখন বিরোধী দমন করতো, যে এমন একটা মামলা আপনাকে দিবে যেটা আপনি সমাজে বলতেও পারবেন না। মামলা দেওয়ার পরে মানে আপনি তো বুঝবেন যে এই মামলাটা, আর আমাদের সমাজে একটা জিনিস আছে, আপনার নামে যখন কোনো কথা মিডিয়াতে আসবে বা কোনো কথা একবার আপনার এলাকায় ছড়াবে, সবাই ভাববে আপনি এরকম। মানুষ কিন্তু আসলে মানে ফ্যাক্টটা চেক করে না, করে না। কিন্তু পরবর্তীতে যতদিন ফ্যাক্ট চেক হয়, আপনি হন, ততদিনই তো ধরেন আপনার মান সম্মান সব শেষ। তো আমাদের জন্য, আমরা যারা রাজনীতি, আমাদের জন্য সবচেয়ে বেশি ভুগছে আমাদের ফ্যামিলিরা আর কি। সঠিক। এই যে রাজবন্দী যারা ছিলেন, আপনি রাজবন্দী ছিলেন, আপনার মামলার কি অবস্থা, বাকিদের মামলার কি অবস্থা? হ্যাঁ, আমরা ওই সংগঠনটা যখন আমরা রান করছি, রান করার পরে হচ্ছে আপনার, আমরা তখন আইন মন্ত্রণালয়ে ভালোভাবে চাপ দিছি। যখন ওনারা দেখছে আমাদের তো একটা বড়সড় গ্রুপ আমাদের সাথে যুক্ত হইছে, তখন আসিফ নজরুল স্যার হচ্ছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের একটা প্রোগ্রাম করার পরে আমরা তখন আমাদের দাবি দেওয়া জানি যে আমাদেরকে স্বীকৃতি দেওয়া, রাজবন্দীদের স্বীকৃতি। রাজবন্দীদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার না, ধরেন কারো হয়তো ও ছাড়া ওর ফ্যামিলিতে হয়তো কোনো ওর নাই, ইনকামের কোনো ব্যবস্থাই নাই, ওর হয়তো ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে, যদি এরকম তাদেরকে যদি আপনার ট্রেনিং দিয়ে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সরকারিভাবে, এই জিনিসগুলোর দাবি জানাইছি। আরেকটা দাবি জানাইছি হচ্ছে আমরা যে দায় মুক্তি আইন, এই যে আজকে দায় মুক্তি আইনটা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের দ্বারা হয়েছে। তখন আমি আমাদের গণ অধিকারের অর্ণব, ও এখন সাবেক সভাপতি ছিল দক্ষিণের মহানগর ছাত্র অধিকারের, তো ও, আমি, ইব্রাহিম নীরব, মোর্শেদ, মেহেদি, আমরা এরকম 4-5 জন একটা টিম। তখন আমরা প্ল্যান করি যে আমাদের ধরেন যারা আহত, যারা শহীদ, শহীদরা তো শহীদ হয়েছে, আল্লাহ ওদের মাগফিরাত কামনা করি ওদের জন্য, কিন্তু যারা আহত হয়েছে ওরাও তো একটা দুর্বিষহ জীবন যাপন করতেছে। কিন্তু আমরা যারা ধরেন ওই সময় বন্দী হয়েছে, আমাদের তো একটা তালিকা বা আমরা তো একটা সিস্টেমের মধ্যে আছি, কারণ আমাদের এই মামলাগুলা অনলাইন থাকে, আবার থানা ভিত্তিক তো এজাহার ভিত্তিক থাকেই, কোর্টে একটা কপি থাকে, 4-5 জায়গায় আমাদের মামলাগুলার তালিকাভুক্ত থাকে। তখন হচ্ছে আমরা এটা নিয়ে আপনার প্রচুর দৌড়াদৌড়ি করি। আমাদেরকে কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, কখনো কারা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তারপরে আমরা যখন আসিফ স্যারকে বলছি, আসিফ স্যারের দোষ ত্রুটি থাকতে পারে, মানে কিন্তু মানে 5ই আগস্টের পরে আমরা যারা রাজবন্দীরা ছিলাম, আমরা কিন্তু ওনার থেকে অনেক হেল্প পাইছি।
আচ্ছা। মানে উনি আমাদের বেশি আন্তরিকতা ছিল না। আদারওয়াইজ আমরা ধরেন আলী রিয়াজ স্যার সহ অনেকের কাছে গেছি। স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে ছিল, আমাদেরকে তখন কিন্তু তখন মানে একটু হেল্প-টেল্প করে নাই ওনারা। আচ্ছা। ওনারা আমাদেরকে মানে বিষয়টাকে এমনভাবে দেখতো, মানে আসলে মানে অবাক হয়ে যাইতাম। মানে এত বড় একটা গণ-অভ্যুত্থান হয়ে গেল। এর কিছুদিন পরেই ওনারা আমাদেরকে নেগলেক্ট চোখে দেওয়া শুরু করছে। কথা বুঝছেন? তখন আমরা ওই আইনটা আসিফ স্যার হচ্ছে শেষ মুহূর্তে বলতে শেষ মুহূর্তে আসিফ স্যার আমাদের দাবি দেওয়া, এবং উনি তখন হচ্ছে এই দায় মুক্তি আইনটা উনি কিন্তু নিজেই লেখে। আচ্ছা। আমরা হয়তো ওনার সাথে একটু সহযোগিতা করি বিভিন্নভাবে ইয়ে করে, মানে পরে সহযোগিতা করি। যার পরবর্তীতে দায় মুক্তি আইনটা হয়েছে। বর্তমান সরকারও দেখলাম ওটা নিয়ে আন্তরিক আছে। তো এই দায় মুক্তি আইনটা করার কারণে এখন আমরা একটু আছি। আর মামলার যে অবস্থা এখন আমার জানা মতে আমাদের সবার মামলাই মানে ভ্যানিশড। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে কয়েকজনের মাঝে মধ্যে আমাদের কাছে আসে, কারণ আমরা 2 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। ধরেন যাদেরকে আমরা চিনছি জানছি বা যারা আমাদেরকে তথ্য দিতে পারছে, আমরা কারা অধিদপ্তর বা বিভিন্ন জেলা ভিত্তিক যে কারাগারগুলো আছে ওদের থেকে আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে তথ্য নিছি। মানে ওই সময় কারা কারা আপনার হচ্ছে রাজবন্দী ছিল, মামলাগুলো আমরা ফিল্টারিং করছি। এখানে রাজবন্দী বলতে আপনারা মানে জুলাই মাসে যারা গ্রেপ্তার হয়েছিল, জি জুলাই মাসে তাদেরকে জি মানে আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে, আচ্ছা, আন্দোলনটা ঢানাবাদা থেকে শুরু করে আপনার তো মানে বন্দি লাস্ট আপনার হয়েছে মনে হয় 5ই আগস্টও কিন্তু গ্রেপ্তার হয়েছে। 5ই আগস্ট গ্রেপ্তার হয়েছে, কিন্তু ওদেরকে জেলে পাঠায়নি। হ্যাঁ, ওদেরকে থানায় ছিল। ওদেরকে 5ই আগস্ট বা 4ই আগস্ট পর্যন্ত, কিন্তু 4ই আগস্ট হচ্ছে দুপুরবেলা পর্যন্ত ইয়েতে পাঠাইছে আপনার কারাগারে পাঠাইছে। কিন্তু বিকালে যারা অ্যারেস্ট হয়েছে ওদেরকে, এবং 5ই আগস্ট ওদেরকে কিন্তু আর ওরা কারাগারে যায়নি। তো ওদেরকে আমরা রাজবন্দির করি নাই, যারা শুধুমাত্র যারা হচ্ছে জেলে গিয়েছে, মানে যাদের তালিকাভুক্ত হয়েছে, সরকারি অনলাইন ভিত্তিক হয়ে গেছে। কারণ আপনি জানেন যখন জেলে ঢুকে তখন তো চোখের হাতের সবকিছুর একটা ফিঙ্গারপ্রিন্ট নেয়, একদম 10 ফিঙ্গারের। হ্যাঁ 10 ফিঙ্গারের নেয়। ইভেন হচ্ছে আপনার পুরা খালি করে সবকিছু চেক করে, কোথায় দাগ আছে না আছে সবকিছু চেক করা। তো ওই যে ধরেন রাজবন্দীদের এমন একটা অবস্থা, আপনি কিন্তু যদি এই মামলাগুলো আমরা তখন দায় মুক্তিটা না করাইতাম, তখন কিন্তু আজ থেকে 50 বছর 100 বছর পরেও যদি কেউ যদি জুলাই নিয়ে ধরেন কোশ্চেন করে, বা জুলাইতে যাদের মামলাগুলো ছিল এগুলো যদি আবার রিওপেন করতো, তখন কিন্তু সবাই আবার আমরা ফেসে যেতাম। এই রাজবন্দীরা এই যে এত বড় ত্যাগ, আপনি কিন্তু কোথাও কোনো বক্তৃতায় কোথাও রাজবন্দীদের কথা কিন্তু দেখবেন কেউ বলে না, কেউ বলে না। আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি। সবাই হয় কি এখন ক্ষমতা পেয়ে গেলে যা হয় যে আমি চেয়ারটায় বসছি, আমার চেয়ার দূর, এটা নিয়ে কথা বলবো না। সবাই সেফ জোনে খেলতে চায়, মানে কেউ একটু আক্রমণ করে। বা এখনো যে রাজবন্দীদের যে কত হাজার রাজবন্দী, এই রাজবন্দীদেরকে যদি একটু মানে চিন্তা করে, এখনো আমরা আসলে সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, দেশবাসীর কাছে আহ্বান জানাই, রাজবন্দীদের কথাটা একটু সবাই ভাবেন। কারণ আমরাও তো কারো ছেলে, এই দেশেরই তো সন্তান। তো রাজবন্দীরা যদি এই দুর্বিষহ জীবন অনেকেই এখন যাপন করতেছে, অনেকেই আহত আছে রাজবন্দীদের মধ্যে, যারা আসলে জেলে ছিল বিধায় না ওইখানে চিকিৎসা নিতে পারছে, না দেশ বাহিরে এখন চিকিৎসা নিতে পারতেছে, এবং কোনো স্বীকৃতি এবং কোনো লেখার মধ্যে পর্যন্ত তারা ওইটা পায় না। আর এখন আমাদের সংগঠনের যে আমরা আসলে এখন কোনো অর্থনৈতিক সুযোগ সুবিধা চাই না সরকারের, আমরা যেটা চাই সেটা হচ্ছে স্বীকৃতি আর সম্মান। মানে সরকারের অন্তত একটা জায়গা, যেমন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারের একটা প্রোগ্রাম হয়, আমার কথা হচ্ছে সেখানে থাকবে শহীদ, আহত, রাজবন্দী, এই কথাগুলো থাকবে। কারণ যুগে যুগে কিন্তু রাজবন্দীরা ছিল। আপনার আমরা যদি ব্রিটিশ শাসন আমল থেকে চিন্তা করি, তখন কিন্তু আমাদের এই মহাত্মা গান্ধীও কিন্তু বন্দী ছিলেন। বন্দী দশা থেকেই তো উনি অহিংস রাজনীতি করেছেন। আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, ওনারা কিন্তু সবসময় কিন্তু অহিংসতার সাথে চলছে। ওনারা বন্দি খেটে, ওনাদের যখন বন্দি হয়েছে তখনই তো আলোচনা বেশি হয়েছে। যুগে যুগে আমাদের 90-এর গণ-অভ্যুত্থানেও তো অনেক বন্দি হয়েছে, যাদের কারণে কিন্তু পরবর্তীতে আন্দোলনটা আরো বেশি দাউ দাউ করে চলছে। এখন যদি সরকার বা দেশের বেসিক্যালি যারা ফিল্ডে থাকলে আন্দোলন অর্গানাইজ করে এদেরকেই তো বন্দি করা হয়, এদেরকেই বন্দি করা হয়। জি জি, আমাদের দ্বারা ফ্রন্ট রোর বেশিরভাগ লোকজনকেই বন্দি করে নিয়ে গেছে। আর আরেকটা কি, আপনি যদি বিপ্লবীদেরকে সম্মান না করেন, আপনার কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিপ্লবী জন্মাবে না। তো এই জন্য আমি সবসময় বলি যে আমি আসলে বলাটা সেটা না, আমি সরকারের কাছে আহ্বান জানাবো। কারণ এখন সরকার ছাড়া মানুষ হয়তো আমাদের জন্য সিম্পিথি হয়তো গ্রো করতে পারে, কিন্তু সরকার হচ্ছে আমাদের সলিউশন করতে পারে। সরকার যদি বিশেষ করে বিএনপি সরকার ওনারা তো আমাদের গণ অভ্যুত্থানের শক্তি। আমার দল, আমি আমার দলের কাছে একটা আহ্বান জানাবো, অন্তত রাজবন্দীদের বিষয়টা নিয়ে একটু কাজ করেন।
রাজবন্দীদেরকে একটা স্বীকৃতি দেন, তাহলে মানে সবাই আমরা রাজবন্দীদের পক্ষ থেকে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর কি। নিশ্চয়ই। যে সকল লোকের চাকরি চলে গেছে তাদের চাকরি ফিরে পাবার অথবা নতুন করে কোনো চাকরিতে তাদের করবার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? চাকরি আসলে যারা চলে গেছে বেসিক্যালি হচ্ছে কি, আমরা তো প্রথমত হচ্ছে আমরা যেটা করছি সেটা সম্পূর্ণ আমাদের নিজস্বভাবে করছি। আচ্ছা। নিজস্বভাবে কোনটা করছি, আমাদের প্রথমত তাদের মামলাগুলা, কারণ হচ্ছে কি ধরেন মন্ত্রণালয় পর্যন্ত, মন্ত্রী লেভেল পর্যন্ত হাতে গোনা কয়জন যাইতে পারে, খুব কম। যারা কেন্দ্রতে বা ওনাদের সাথে যোগসাযোগ আছে এই ধরনের, ধরেন আমি 10 জনের কথা বললাম, বা ঢাকা শহরের ধরেন 1000 জনে গেল, হ্যাঁ। কিন্তু সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে এমন এমন লোক তখন জেলবন্দি হয়েছে, সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ, যে জীবনে থানার পুলিশ একটা কনস্টেবল দেখলেও ভয় পায়, এই ধরনের লোক গেছে। জি। এরা যখন মামলাগুলো খাইছে, এই মামলাগুলো এরা কিভাবে তুলবে, কার কাছে যাবে, এরা কিছুই জানতো না। তখন আমরা এই সারা বাংলাদেশে আমাদের যারা রাজবন্দী ছিল সবার তথ্য সংগ্রহ করছি, এবং অনেকে তো ধরেন যারা জেলে গেছে, অনেকে থানায় কিন্তু প্রকৃত নাম্বারও দেয়নি। এই লোকগুলোর আমাদের খুঁজে বের করতে হয়েছে, কি পরিমাণ অর্থ, কি পরিমাণ পরিশ্রম আমাদের গেছে, সব কিছু আমরা কিছু মানুষ নিজেদের উদ্যোগে করছি। এই রাজবন্দীরা নিজের টাকা, পকেটের টাকা খরচ করছে। আমি এখন পর্যন্ত আজকে পর্যন্ত বলতে পারবি, অন রেকর্ড বলতেছি, আমি নিজে পার্সোনালি রাজবন্দীদের জন্য যেই টাকা খরচ করছি, সরকার তো মনে হয় মানে সরকারের কাছে আমরা কিছুই না। পার্সোনালি যদি আমার জায়গা থেকে আরো 10 জন 20 জন মানুষ চিন্তা করতো, রাজবন্দীরা এখন অনেক ভালো থাকতো। তারপরে হচ্ছে আমরা এই 2 বছর ধরেন প্রথমত ওদের আইডেন্টিটি তৈরি করছি, ওরা কারা কারা এটা একটা ডাটা তৈরি করছি, কমিটি করছি, সরকার থেকে আপনার দায় মুক্তি করছি। এখন হচ্ছে আমাদের আসলে স্বল্প সময়, 2 বছর তো মানে এতগুলা কাজ করা সম্ভব না, আমাদের নিজেদেরও পার্সোনাল কাজ থাকে, কারণ কেউ তো আসলে এখানে চাকরি করেই করতেছে না, এটা চাকরি না, এটা করতেছে তার সম্পূর্ণ মানে একটা বিবেক থেকে, কষ্ট থেকে, যে হ্যাঁ আমি তো ভালো আছি, আমার একটা ভাইকে যদি একটু ভালো রাখান যায়। এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে যারা ধরেন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনীতিভাবে মানে আপনার চাকরি চলে গেছে, আমরা নিজেরা মানে যদি প্রাইভেট ওয়াইজ ধরেন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার আর একটা ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে, আমরা এখন প্রাইভেট ওয়াইজ আর কি করতেছি। আর সরকারের কাছে আমাদের একটা দাবির মধ্যে আরেকটা দাবি হচ্ছে, যারা আমরা এই চাকরিজীবী মানে ইয়ের কারণে বা ওনারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, দেখা যাচ্ছে কারো উপরে পুরা পরিবারটা নির্ভরশীল, তা আমরা হয়তো সরকারের তো অনেক অপশন থাকে, সরকার চাইলে আউটসোর্সিং এর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু এই লোকদেরকে কাজে লাগাইতে পারে। সরকারের বিভিন্ন প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজে লাগাইতে পারে, ট্রেনিং সিস্টেম করাইতে পারে। সরকার যদি এই জিনিসগুলো চিন্তা করে, এটা আমাদের একটা দাবি ওনাদের কাছে আছে। আপনারা হয়তো মিডিয়া যারা আছেন, আপনাদের মাধ্যমেই আমাদের ইয়েগুলো। আমি আরেকটা জিনিস দেখছি, আমাদের মিডিয়া ভাইরাও কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে অত অকেবল না আগ্রহী না। আমাদের এই কালের কণ্ঠ সাংবাদিক, উনি কি নাম জানি ভুলে গেছি, উনি হয়তো কালকে আসবে আমাদের প্রোগ্রামে, উনিও রাজবন্দী। কালকে আমরা ওনাকে দিয়েও হয়তো বিষয়টা একটু কথা বলাবো, যদি আস্তে আস্তে ধরেন মিডিয়া তো জাতির বিবেক, মিডিয়ার মাধ্যমে যাবে, মিডিয়া যদি এটা প্রচার করে সরকার, তখন হয়তো জিনিসটা সরকার কান পর্যন্ত পৌঁছাবে। বাট আমরা ব্যক্তিগত পর্যায়ে থেকে যতটুকু সম্ভব করতেছি আর কি, আশা করি হয়তো সামনে আরো ভালো হবে বা করবো আর কি। এখন তাহলে আপনাদের যদি বলি যে আপনাদের ভবিষ্যৎ টার্গেটটা কি, মানে টার্গেট কি এটাই যে যে দাবি দেওয়াগুলো কথা বললেন, যে একটু সম্মান বা একটু স্বীকৃতি, হ্যাঁ, বা এর বাইরে আর কোনো টার্গেট আছে কিনা আপনাদের? এই আমাদের রাজবন্দীদের যেটা, রাজবন্দীদের বিষয় হচ্ছে, আমি প্রথমত চাই যে আমাদের রাজবন্দীরা দল মত নির্বিশেষে একটা একত্রিত থাকবে। এটা এখন পর্যন্ত আমার এই 2 বছরের দায়িত্বে থাকা পর্যায়ে এখন পর্যন্ত আছে, কারণ আপনারা কেউই হয়তো যদি একটা মানে গন্ডগোল হইতো নিউজে চলেই আসতো, কোনো না কোনো ভাবে আসতো। পজিটিভ জিনিস না, ভালো জিনিস কিন্তু প্রচার হয় না। আমরা যে ভালো করতেছি 2 বছরের জন্য কেউ জানে না, কিন্তু আমাদের মধ্যে যদি কেউ একজন যদি একটা অঘটন ঘটায়, সেটা ইউনিয়ন লেভেলে হোক, দেখবেন এটা সারা বাংলাদেশে হয়েছে, রাজবন্দী নামে এরা এরকম করছে। তো আমাদের টার্গেট হচ্ছে প্রথম আমরা ইউনিটি হব, আমরা ইউনিটি থেকে আমরা জুলাইকে ধারণ করব। জুলাই তো আমরা করছি কেন, এটা আদর্শ নিয়ে, যে একটা সাম্য, মানবিক, মর্যাদার রাষ্ট্র, মন খুলে কথা বলা, একজন একজনকে সম্মান করা, রাজনৈতিক কারণে বা পার্সোনাল ইস্যুতে আরেকজনকে মানে হার্ট করে কথা না বলা, আরেকজনের গায়ে হাত, এখন তো গায়ে হাত তোলার অবস্থাও দেখি মাঝে মাঝে, কিন্তু আমরা তো যখন জুলাইতে নামছি কেউ তো চিন্তা, কাউকে জিজ্ঞেস করিনি তোমার কোন দল আমার কোন দল, এগুলো না ভেবেই তো আমরা নামছি। আদর্শ থাকবে, আদর্শের মৃত্যু হয় না। যে যাদের এই যে আমাদেরকে জেলবন্দি করার পরে আমাদের কি আদর্শের মৃত্যু হয়েছে? যে ধরেন আমি শহীদ জিয়ার আদর্শ বা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমার আদর্শ কিন্তু আমার মধ্যে রয়ে গেছে। তাই বলে তো আমি, আপনি মানে অমুক একটা জামাত করে বা কেউ একজন আপনার শিবির করে, কেউ একজন এনসিপি করে, আমি তারা তো আঘাত করতে পারি না, সে তো আমার আন্দোলনকালীন ভাই ছিল।
রাইট। তো ওই আমি পার্সোনালি আমার ওই নীতি নিয়ে চলি আমি আমার রাজবন্দীদের মধ্যে ওই জিনিসটা ছড়াই দিতে চাই, এটা হতে চাই। তারপরে হচ্ছে আমাদের জেলা যে সবগুলো জেলাতে আমাদের কমিটি হয়ে যাবে, কমিটি হয়ে গেলে আমি প্রত্যেক জেলায় বলে দিব যেই জেলায় 10 জনের মধ্যে হয়তো 2 জন একটু অনগ্রসর, ওনার টাকা পয়সা চাকরি বাকরির সমস্যা, নগদ টাকা কাউকে না দিয়ে হয়তো একটা কাজে লাগাই দেয়, যে হয়তো নিম্ন তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আর আমরা তো সরকারের কাছে এটা জানাবো, আমরা এখন মেইন বসে আছি, সরকার আমাদেরকে এটা একটা ব্যবস্থা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা স্বীকৃতির ব্যবস্থা করবে, এটা সরকারিভাবে লিখিত থাকবে, কারণ সবার ডাটা কিন্তু সরকারের কাছে আছে, কারা কারা রাজবন্দী ছিল। এটা কিন্তু খুব কষ্ট না, আপনার শহীদের আহত বা শহীদ এদেরকে বের করতে যেমন সমস্যা হয়েছে, আহতদেরকে বের করতে অনেক শুনি যে মাঝে মাঝে ফেক আহত ঢুকে গেছে। আপনার কিন্তু রাজবন্দীর সমস্যা হবে না। আপনার সরকার যদি চায় কালকের মধ্যেই সমস্ত রাজবন্দীদের ডাটা করে ফেলতে পারবে, কারণ এগুলো সব অনলাইন ভিত্তিক আছে, কার কার মামলা আছে, কি মামলা আছে, সব তালিকাভুক্ত আছে। সরকার চাইলে এটা নিয়ে কোনো কষ্ট নাই। এবার ধরেন আমরা চাই না যে ঢালাওভাবে সবাইকে অর্থনৈতিকভাবে সহায়তা করুক। সরকার একটা দেখবে কার সমস্যা আছে, তাকে তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, এমনিতেও তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেশে যারা অনগ্রসর বিভিন্ন প্রতিবন্ধী অবস্থায় বা বিভিন্ন অবস্থায় তাদেরকে দেয়। সরকারি রাজবন্দীদের অবস্থা বুঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে একটা হয়তো ফান্ডের ব্যবস্থা করতে পারে, হয়তো সহযোগিতা করতে পারে। আমরা এটা চাইতেছি আর কি। তাহলে রাজবন্দীদের যে দুর্দশা অথবা রাজবন্দীদের যে স্বীকৃতির অভাব সেটি যদি কেটে যায়, নিশ্চয়ই আপনার কথা অনুযায়ী আবার নতুন করে এই সমাজে বিপ্লবীরা জন্ম নেবে, যারা আসলে জেল জুলুমকে পরোয়া করবে না, দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য। মাহিন ভাই, আমি খুবই চমৎকৃত হলাম, এবং আমি একই সাথে আপনাদের এই অ্যালায়েন্সের মাধ্যমে আপনারা যে কাজগুলো করছেন সেটি আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে এই বিষয়টি জানানোর সুযোগ পেলাম। আমি আমার ধারণা যে আমাদের দর্শকদের মধ্যেও নিশ্চয়ই অনেকেই রাজবন্দী আছেন, যারা হয়তো বা এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি যদিও চান না, কোনো সহযোগিতা যদিও চান না, তথাপিও তাদের যে একটি অ্যালায়েন্স আছে বা তারা যে আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, জুলাইকে ধারণ করে কাজ করছে, আমি বিশ্বাস করি যে তারা এই বিষয়টি আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে জানবেন। আমি একটা কথা বলি, মানে প্রোগ্রামে আমি একটু করি, আমি যেহেতু জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের সভাপতি হিসেবে কাজ করছি, আমরা হয়তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এখনো যাইতে পারিনি। এখনো যদি কেউ জুলাই মাসে গ্রেপ্তার হয়েছে অথবা উনি আইনি সহায়তা না পেয়ে থাকেন, ওনার মামলাগুলো যদি এখনো থেকে থাকে, কাইন্ডলি ওনারা আপনাদের মাধ্যমে অথবা যে মাধ্যমেই হোক আমাদের সাথে যাতে যোগাযোগ করে। আমরা দিন রাত 24 ঘন্টা সবসময় ওনার জন্য ওপেন আছি। কাউকে কোনো একটি টাকাও দেওয়া লাগবে না, কোনো খরচ করা লাগবে না। আমরা নিজে থেকে আপনাদের তথ্য সংগ্রহ করব, আপনাদেরকে খুঁজে বের করে আপনাদের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এবং আসলে জুলাইয়ের চেতনা বা স্পিরিট যেটাই বলি, জুলাইয়ের আকাঙ্ক্ষা এটি ছিল যে আসলে মানুষের জন্য কাজ করবে এবং মুসলিমের জন্য কাজ করবে। তো আপনারা সেই কাজগুলো করছেন, আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনাদের অ্যালায়েন্সের জন্য অনেক শুভকামনা। আপনাদের এই অ্যালায়েন্সটি সারা বাংলাদেশে ব্যাপৃত হোক এবং সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য যে কোনো সময় কাজ করার সুযোগ আপনারা পান। আপনাদের প্রতি সেই প্রত্যাশা এবং শুভকামনা রেখে আমরা আজকের মতো শেষ করছি। আপনাকে অনেক শুকরিয়া এবং ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে আর ইনোভা টক্সকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম জনাব মাহিন পাটোয়ারি নাহিদ ভাই, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জুলাই রাজবন্দী অ্যালায়েন্স। এটি সত্যি এমন একটি সেক্টর বা এমন একটি দিক, যে দিকটিতে সরকার কেন, শুধু সাধারণ মানুষেরও কিন্তু খুব অত একটি নজর নেই। সবাই আমরা আহত শহীদ বা যারা এদের নিয়ে কথা বলছি, কিন্তু রাজবন্দী থাকাকালীন সময়ে নানাভাবেই কিন্তু মানুষ নির্যাতনের শিকার হয়েছে, নিগ্রহিতের শিকার হয়েছে, মানসিকভাবে তারা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু সামান্য ন্যূনতম স্বীকৃতিটুকু আজ পর্যন্ত রাজবন্দীরা পায়নি। এই রাজবন্দীদের স্বীকৃতি, সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য মাহিন ভাই যে অ্যালায়েন্সের মাধ্যমে কাজ করছেন, আমরা সেই অ্যালায়েন্সের প্রতি শুভকামনা জ্ঞাপন করছি এবং একই সাথে আপনাদেরকেও এই আহ্বানটি জানাতে চাই যে আপনাদের মধ্যে কেউ যদি রাজবন্দী থেকে থাকেন, অবশ্যই ভাইয়ের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।